আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটা নতুন বছরে আসলে অ্যাডমিশন টেস্ট রিলেটেড কোনো ভিডিওই না। তো বলতে পারো এটা আমার দায়বদ্ধতা থেকে আমি একটা ভিডিও বানাচ্ছি। তো আজকের এই ভিডিওটা হবে বিশেষ করে আমার খুলনা ইউনিভার্সিটি সম্পর্কে। তো খুলনা ইউনিভার্সিটিকে আসলে একটু আরো বেশি হাইপে রাখা উচিত ছিল, যেটা আসলে নাই। তো কেন আসলে খুলনা বিশ্ববিদ্যালয় একটা আন্ডার রেটেড ইউনিভার্সিটি এবং কেন আসলে তোমাদের এইটাতে পড়া উচিত বা তোমরা এটাকে ফার্স্ট চয়েসেই রাখতে পারো, এই বিষয়গুলা আজকের এই ভিডিওটা দেখলে তোমরা সুন্দর করে বুঝতে পারবা। তো আমি আসলে প্রায় ২.৫ বছর ধরে তোমাদের জন্য বিভিন্ন অ্যাডমিশন টেস্ট রিলেটেড বিভিন্ন গাইডলাইন ভিডিও, বিভিন্ন ক্লাস এইগুলা এই চ্যানেলে আপলোড করে থাকি। তো ফিউচারে হয়তোবা ২-১ বছরের মধ্যেই আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো একদমই পার্মানেন্টলি বানানো অফ করে দিব। তো আমি ভাবলাম যে নতুন বছরের শুরুতে আসলে একটু আমার নিজের বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদের কিছু জানানো যাক। কখনো হয়তোবা এরকম তোমাদের আর জানানো নাও হইতে পারে। ওকে? তো আজকে আমরা ২ টা বিষয় নিয়ে আলোচনা করব, যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয় এবং নন একাডেমিক বিষয়। তো ১ম এই আমরা খুলনা ইউনিভার্সিটির একাডেমিক বিষয় বা যেকোনো ইউনিভার্সিটিতে তোমরা ভর্তির আগে যে বিষয়গুলা খেয়াল করো, যেমন এই জায়গাতে কোনো সেশন জট আছে কিনা, বিভিন্ন ফ্যাসিলিটিস, ক্লাসরুম, টিচার, ল্যাব ফ্যাসিলিটিস এইগুলা কেমন, এই বিষয়গুলা নিয়ে আলোচনা করব এবং এক্সটার্নাল বিভিন্ন নন একাডেমিক বিষয় যেমন বিভিন্ন ক্লাব আছে বা সংগঠন আছে বা স্পোর্টস এর দিক থেকে এগুলাতে কি টাইপের ফ্যাসিলিটিস আছে, এই সব বিষয় ওভারঅল বিষয় নিয়ে আজকের ভিডিওতে তোমরা আলোচনা দেখতে পাবা। ওকে? তো প্রথমেই দেখো, খুলনা ইউনিভার্সিটিকে আমি যে বললাম যে কেন আসলে একটা আন্ডার রেটেড ইউনিভার্সিটি। তো আমি এই যে লাস্ট ২ দিন হইলো, মানে আমার ডিসেম্বরের ৩০ তারিখে আমার থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। মানে আমি এখন আনঅফিসিয়ালি একজন ফোর্থ ইয়ারের স্টুডেন্ট। আমাদের রেজাল্ট এই ৫-৭ দিনের মধ্যে হয়ে যাবে। তখন আমি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট হব। এবং মজার বিষয় হইলো, আজকে দেখো ২০২৫ সালের ১লা জানুয়ারি মানে ১ তারিখ, আমি আসলে জেনে গেছি এই পুরো বছরে আমার কখন এক্সাম হবে, কখন আমার ছুটি আছে, ঠিক আছে? কখন আমার এক্সামের আগে একটা প্রিলিমিনারি লিভ থাকে বা ছুটি থাকে, সেইটা কখন হবে। একদম আমি অনার্স পাস করব কত তারিখে, আমার অনার্সের রেজাল্ট দেওয়া হবে কত তারিখে, সবগুলো আমি জেনে গেছি। তো বাংলাদেশে খুব কম ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলা বাদ দিয়ে পাবলিক ইউনিভার্সিটির, যে প্রথম ১ তারিখে তোমাকে বলে দিবে যে তুমি কত তারিখে তোমার ফোর্থ ইয়ারের পড়াশোনা বা তুমি যে ইয়ারেই পড়াশোনা করো সেই ইয়ারটা কমপ্লিট করবা। তো এই যে একটা মানে খুবই ভালো ফ্যাসিলিটি, এটা কিন্তু তোমাকে কোনো ইউনিভার্সিটি এনশিওর করতে পারবে না। ওকে? দিলেও হয়তো বা ওইটা চেঞ্জ হবে, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা ভালো দিক হচ্ছে যে তোমাকে প্রথম দিনেই বলে দেওয়া হবে এই ডেটে এই কাজ হবে এবং এক্স্যাক্টলি পুরো বছর ওইভাবেই চলবে। তো সেই হিসাব মতে আমি একদম নভেম্বর মাসে একদম আনঅফিসিয়ালি আমার ফোর্থ ইয়ারের সব পরীক্ষা শেষ করে ফেলবো। তার মানে কি, আমি এই ২০২৫ সালের নভেম্বর মাসে মোটামুটি আমার একদম পড়াশোনা শেষ, অনার্স লাইফ শেষ। আমি চাইলে চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবো বা চাকরির জন্য বিভিন্ন অ্যাপ্লাই করতে পারবো। তো এই যে একটা ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিসটার কারণেই কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো ডিসিপ্লিনে এই সেশন জটটা নেই বা এইখানে কোনো সেশন জটের ঝামেলা নেই। তো ডিসিপ্লিন, এই বিষয়টা শুনে তোমরা একটু মানে অবাক হইতে পারো, অবাক বিষয় কিচ্ছু না। অন্যান্য ইউনিভার্সিটিকে যেমন ডিপার্টমেন্ট বলা হয়, খুলনা ইউনিভার্সিটিকে সেম জিনিসটাকেই ডিসিপ্লিন বলা হয়। ওকে? আর অন্যান্য ইউনিভার্সিটিতে যখন ফ্যাকাল্টি বা অনুষদ বলা হবে, খুলনা ইউনিভার্সিটিতে বলা হবে সেটা হলো স্কুল। যেমন আমি তোমাকে বলি যে সোশিওলজি মানে সোশ্যাল সায়েন্স স্কুলের অধীনে ধরো মানে বাংলা ডিসিপ্লিন, ঠিক আছে? তাইলে এই রকম করে বিষয়গুলো কাজ করে। মানে বিষয়টা অন্য ইউনিভার্সিটিতে কেমন, যে ধরো মানে সোশ্যাল সায়েন্স যে অনুষদ আছে ওইটার অধীনে বাংলা ডিপার্টমেন্ট, এইখানে জাস্ট চেঞ্জ হয়ে ওই অনুষদটা হয়ে গেছে স্কুল, আর ডিসিপ্লিন ওই অন্য ইউনিভার্সিটি যে ডিপার্টমেন্ট আছে সেইটা হয়ে গেছে এইখানে ডিসিপ্লিন। ওকে? তো এইখানে জাস্ট হালকা কিছু চেঞ্জ আছে, কিন্তু সবকিছু বিষয় একই। তো এই যে আমাদের খুলনা ইউনিভার্সিটির সবগুলা যে ডিসিপ্লিন আছে, এই ডিসিপ্লিন গুলার একই সাথে পরীক্ষা হয়। মানে বিষয়টা কেমন, যে সব ডিসিপ্লিনের পরীক্ষা নভেম্বর মাসের ১ তারিখে শুরু হবে এবং নভেম্বর মাসের একদম শেষ দিন পর্যন্ত ২৮-২৯ তারিখের মধ্যেই সবগুলা ডিসিপ্লিনের পরীক্ষা শেষ হয়ে যাবে এবং ডিসেম্বর মাসটা পুরোটা ছুটি থাকবে, জানুয়ারির ১ তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো এইভাবে প্রত্যেকটা ডিসিপ্লিনের একই সাথে পরীক্ষা হওয়ার কারণে আসলে একদম ৪ বছরের একদিনও তোমার বেশি লাগবে না এই জায়গাতে ভর্তি হইলে। মানে ওয়ান কাইন্ড অফ প্রাইভেট ইউনিভার্সিটির মতো সার্ভিস তুমি এইখানে পাবা। তার মানে তুমি খুলনা ইউনিভার্সিটিতে যদি এই ভয় পাও যে সেশন জট আছে কিনা, কোনো লেভেলেরই সেশন জট নাই। বাট তুমি যে ইউনিভার্সিটিতেই যাও, যেমন তুমি একটু যদি
খুলনা ইউনিভার্সিটির লেভেলের অনুসারে যদি অন্যান্য গুচ্ছের আন্ডারে বিশ্ববিদ্যালয়ে যাও, দেখবা যে তোমার 4 বছরের পড়াশোনা 5 বছর লেগে যাবে বা 4.5 বছর ন্যূনতম লাগবে। তো ওই জায়গা থেকে খুলনা বিশ্ববিদ্যালয় আগা। ইভেন যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আছে, ঢাবি, রাবি, চবি, তারপরে মানে এইগুলা আরকি। এইগুলারও এই লেভেলের কাঠামো এখনো স্ট্রাকচার বিল্ড আপ হয়নি। যেটা খুলনা ইউনিভার্সিটিতে তোমরা পাবা। এইটা হচ্ছে সেশন জট নিয়ে একদম মানে খুলনা ইউনিভার্সিটি আমি মনে করি বাংলাদেশের টপ লেভেলে যদি ২-৩ টা ইউনিভার্সিটি থাকে তাহলে খুলনা ইউনিভার্সিটি ওই লেভেলেরও একদম উপরের দিকে আছে। ঠিক আছে? তো এজন্য খুলনা ইউনিভার্সিটি আমি মনে করি যে এই জায়গা থেকে অনেক বেশি অন্যদের থেকে আগায়া। ওকে? তো তারপরে বিভিন্ন লেভেলের ফ্যাসিলিটি। তো ফ্যাসিলিটি বলতে আসে যে আসল বিষয় হচ্ছে এটাই। মানে আমাদের মেইন উদ্দেশ্যটাই থাকে আমরা একটা ইউনিভার্সিটিতে পড়বো। সেই ইউনিভার্সিটি আমাদের কতটুক ফ্যাসিলিটিস দিচ্ছে। ঠিক আছে? তো নরমালি যেকোনো ইউনিভার্সিটিতে যাও দেখবা তোমরা বিল্ডিং যে ফ্যাসিলিটি আছে এগুলা পাওয়াই। মানে বিভিন্ন মানে হাই কোয়ালিটির স্ট্রাকচারের বিল্ডিং এইগুলা আছে। বাট এই বিল্ডিং দিয়ে তো আসলে কাজ হয় না। মেইন ফ্যাসিলিটি হইলো তোমাদের সায়েন্সে যারা আছো তাদের ল্যাব ফ্যাসিলিটিস গুলা কেমন? তো খুলনা বিশ্ববিদ্যালয়ে আমি যেহেতু সায়েন্সের কোনো ডিসিপ্লিনে পড়াশোনা করি না, ওই জায়গা থেকে আমার যা শোনা কিছু এক্সপেরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। যেমন খুলনা ইউনিভার্সিটি সায়েন্সের মধ্যে মনে করো সবথেকে বেশি কম্পিটিশন হয় ফার্মেসি ডিসিপ্লিন নিয়ে। তো ফার্মেসি ডিসিপ্লিনের বিভিন্ন ল্যাব, তারপরে হচ্ছে কেমিস্ট্রি ডিসিপ্লিনের বিভিন্ন ল্যাব, ফিজিক্সের ল্যাব। তো এই ল্যাবগুলো অনেক হাই কোয়ালিটির আছে এবং যথেষ্ট মানে প্রয়োজনীয় জিনিসপাতি এইখানে দেয়া আছে। এক্সট্রা জিনিসপাতি এইখানে মানে দেয়ার কোনো প্রয়োজনীয়তা নাই বা একদম মানে যে খুব কম এইরকম বিষয়টা না। মানে যতটুক প্রয়োজন ঠিক ততটুক এই জায়গাতে আছে। তার মানে ফ্যাসিলিটিস এর দিক থেকে ল্যাব ফ্যাসিলিটিস এর দিক থেকে তোমাদের কোনো প্রবলেম নাই। ইভেন এইদিকে তোমরা যারা সিএসই তারপরে আরো বিভিন্ন ডিসিপ্লিনে যেগুলা আছে সায়েন্সের ওইগুলাতে করবা ওইগুলাতেও কোনো অসুবিধা নাই। ইভেন যখন আমরা আর্টসের ডিসিপ্লিন গুলাতে আসবো যেমন ল স্কুলের অধীনে আমাদের ল ডিসিপ্লিন মানে আমি যে ডিসিপ্লিনে পড়াশোনা করি এটা হচ্ছে ল ডিসিপ্লিন। তো সেই ল ডিসিপ্লিনের ফ্যাসিলিটিস গুলাও একদম অন্যান্য জায়গার মতো হাই কোয়ালিটির। মানে খুলনা বিশ্ববিদ্যালয়ে এমন যে যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এই জায়গাতে দেয়া হবে। ঠিক আছে? এইরকম একটা মানে সুবিধা সব ডিসিপ্লিনের জন্যই। তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়ে আরো কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে যেমন অনলাইন ভিত্তিক সবকিছু কার্যক্রম পরিচালিত হয়। যেমন তোমার রেজাল্ট দেখার জন্য তোমার আলাদাভাবে নোটিশ বোর্ড খোঁজা লাগবে না। তারপরে ধরো তোমার তুমি রেজিস্ট্রেশন করতেছো পরীক্ষার জন্য ফি দিয়ে সেইগুলোর জন্য তোমার আলাদাভাবে কোনো কাজ করা লাগবে না। এটার জন্য আমি তোমাদের একটা বাস্তব এক্সপেরিয়েন্স দেখাই। দেখো, এইটা হচ্ছে আমার নিজের একটা প্রোফাইল, ইউজার প্রোফাইল খুলনা ইউনিভার্সিটির জন্য। মানে খুলনা ইউনিভার্সিটির একটা আলাদা সাইট তৈরি করে দেয়া থাকে এবং তোমাকে ভর্তির দিনেই তোমাকে একটা ইমেইল এবং একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। যেইটা দিয়ে তোমার একটা নিজস্ব খুলনা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে ওইটাতে একটা প্রোফাইল ক্রিয়েট করা হবে এবং এইটা তোমার লাইফ টাইম থাকবে। এটা তোমার নিজস্ব আইডি দিয়ে এবং আরো কিছু ইনফরমেশন দিয়ে এইগুলা করা লাগে। তো এইখানে দেখো তোমাদের যদি আমি একটু দেখাই এইখানে কি কি ফ্যাসিলিটিস আছে। দেখো আমার নাম এইখানে দেখাচ্ছে এমডি আবু সাইদ এবং এটা আমার হচ্ছে ল ডিসিপ্লিন এই জায়গাতে যে স্টুডেন্ট অফ ল ডিসিপ্লিন মানে আমি ল ডিসিপ্লিনে পড়াশোনা করি সেইটা আর কি। তো এইখানে আমাদের বিভিন্ন টাইপের জিনিস দেখানো যায় যেমন আমি কোন কোর্সে কত মার্কস পাইছি বা কত গ্রেড পাইছি এই জিনিসগুলো আমরা ইজিলি এইখান থেকে দেখতে পারি। তারপরে দেখো এখানে আমাদের রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার আগে এইখানে আমাদের অটোমেটিক্যালি চলে আসে। আমরা পরীক্ষার আগে এটা ডাউনলোড করে নিয়ে যাই। তারপরে আমাদের রেজাল্ট হইলে আমরা এই ওয়েবসাইট থেকেই দেখতে পারি। তো এই ধরনের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা স্পেসিফিক করে একটা করে আইডি ক্রিয়েট করে দেয়া থাকে। যার কারণে অনেক ফ্যাসিলিটিস মানে তুমি এই যে দৌড়াদৌড়ি তোমার একটু মার্কশিট লাগলো, তুমি দেখতে চেক করতে চাচ্ছ আনঅফিসিয়াল মার্কশিট তুলবা এইগুলার কারণে তোমাদের আর কোনো দৌড়াদৌড়ি আসলে করা লাগবে না। তুমি এইখান থেকে ডাউনলোড করে কাজ চালায় দিতে পারবা। তো এই ধরনের অনেক ফ্যাসিলিটিস মানে অনলাইনের দিক থেকে আমাদের খুলনা ইউনিভার্সিটি বেশ আগায়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গুলার সাথে। মানে সব বিশ্ববিদ্যালয়ে আগা বাট আমার মনে হয় আমাদের খুলনা ইউনিভার্সিটি সিস্টেমটা অনেক ভালো। ঠিক আছে? আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি অনেক। ওকে? তো এই ধরনের ফ্যাসিলিটিস গুলা তোমরাও ভর্তির পরে মানে ইজিলি এটা পেয়ে যাবা। ওকে? তারপরে এখন যদি আমি তোমাদের বলি যে ক্লাসরুমের ফ্যাসিলিটিস তো তোমরা সবাই জানো আমি তোমাদের একটা আমাদের ল ডিসিপ্লিনের ট্যুর দিয়ে দেখাইছিলাম যে আমাদের একটা শার্লি ইসলাম লাইব্রেরি আছে এটাতে আমাদের ক্লাস শুরু হয়। তোমরা সবাই জানো যে খুলনা ইউনিভার্সিটিতে ল শুরু হয়েছে 2017 সাল থেকে। ওকে? তো এই জন্য আমাদের স্পেসিফিক আলাদা একটা বিল্ডিং দেওয়া হয়েছিল। তো ওই জায়গাতেই মোটামুটি আমাদের 17 থেকে এই 2025 সাল পর্যন্ত আমাদের ক্লাসগুলা চলবে। কেন 25 সাল পর্যন্ত? কারণ আমাদের খুলনা ইউনিভার্সিটিতে
একটা 10 তলা ভবন হইছে এবং ওইখানে আমাদের ৩য় তলায় মেবি আমাদেরকে পুরো তলাটাকে দেয়া হবে। ঠিক আছে? তো ওই ভবনের যখন আমাদের ওই ৩য় তলা বা 2nd ফ্লোরটা আমাদেরকে দেয়া হবে, তখন আসলে আমাদের একদম মোটামুটি ওই জায়গাতেই সুন্দর করে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট হবে। মানে আমাদের আলাদা একটা আইডেন্টিটি। তো এরকম করে সব যেগুলা মানে ডিসিপ্লিন আছে একটু ক্লাসরুম সংকট সেইগুলা তোমরা ভর্তি হওয়ার সময় সবগুলা মানে একদম কমপ্লিট হয়ে যাবে। আর কোনো প্রবলেম থাকবে না। ওকে? তারপরে ল্যাব ফ্যাসিলিটি সম্পর্কে তো আমরা কথা বলছি। টিচারের আসলে নিয়ে কখনো কথা বলার যোগ্যতা আমার আসলে নাই। কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ে যারা টিচার হইছেন তাদের নিয়ে আসলে কথা বলার কিছু নাই। ঠিক আছে? কারণ তারা তাদের যোগ্যতা প্রমাণ করে এই জায়গাতে টিচার হয়ে গেছেন। তো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিশ্ববিদ্যালয়ের টিচার নিয়ে আসলে কথা বলা আমাদের মতো স্টুডেন্টদের আসলে উচিত না। ঠিক আছে? কারণ তারা আসলে যথেষ্ট এক্সপেরিয়েন্স এবং তাদের আসলে যথেষ্ট ক্যাপাবিলিটি আছে। আমরা আমি আমার টিচারদের কথা বলতে পারি ল ডিসিপ্লিনের। তাদের যথেষ্ট হাই কোয়ালিটির নট শুধু কোয়ালিটি, হাই কোয়ালিটির তাদের ক্যাপাবিলিটিস আছে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে টিচার নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের খুব কম শিক্ষার্থী আছে টিচার নিয়ে প্রশ্ন তুলবে। ওকে? তো এই যে ফ্যাসিলিটিস গুলা তোমরা একাডেমিক্যালি এই ধরনের মানে খুবই সুন্দর এবং গোছালো পেয়ে যাবা। এখন আসা যাক যে খুলনা বিশ্ববিদ্যালয়ের আসলে নন একাডেমিক পারফরম্যান্সটা কেমন। ঠিক আছে? বিশ্ববিদ্যালয়গুলো মেইনলি মানে এই নন একাডেমিক বিষয়গুলা নিয়েই অনেক বেশি কাজ করে। আরো একটা একাডেমিক বিষয় আছে সেটা হলো রিসার্চের বিষয়। আর এই জায়গাতে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত। কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ে রিসার্চের দিক থেকে অনেক বেশি অ্যাডভান্স এবং অনেক বেশি রিসার্চ বেসড পড়াশোনা হয়। তোমরা যারা সায়েন্সের ডিসিপ্লিন গুলাতে পড়বা তারা দেখবা তোমাদের রিসার্চ নিয়ে হেভি ভালোভাবে কাজ হচ্ছে এবং যারা আর্টসে পড়াশোনা করো তাদেরকে থিসিস করা লাগে। ঠিক আছে? এবং থিসিসের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে এই বছরে প্রত্যেকটা মানে যাদের থিসিসটা অ্যাকসেপ্টেবল হয় মাস্টার্সে পড়ার সময় তাদেরকে ৬০,০০০ করে টাকা দেওয়া হচ্ছে। মানে একজন ২ জন স্টুডেন্টের থিসিস গ্রহণ করা হয়। মানে প্রত্যেকটা ডিসিপ্লিনে প্রায় ১,২০,০০০ করে টাকা দেওয়া হয় এবং ২ জন স্টুডেন্ট এইগুলা পেয়ে যায়। তো এই যে বিভিন্ন ফ্যাসিলিটিস তোমরা ভর্তি হওয়ার পরে এগুলা আরো হয়তোবা এই রেমুনারেশন গুলা আরো বেড়ে যাবে। ঠিক আছে? তার মানে মোটামুটি ধরে রাখো যে এইটা তোমাদের প্রায় ১.৫ লাখ পর্যন্ত যাইতে পারে তোমাদের যুগে এসে বা তোমাদের সময়ে এসে। আমরা তো ধরো ২০২৫ সালে বের হয়ে যাব খুলনা বিশ্ববিদ্যালয়ে অনার্স কমপ্লিট করব। মাস্টার্স এর জন্য আমাদের ১ বছর লাগবে। ওকে? তো যাই হোক এইটা আরকি তোমাদের আমি বললাম। তো রিসার্চ এর যে ফ্যাসিলিটিস এটাও কিন্তু যথেষ্ট আছে। এবং খুলনা বিশ্ববিদ্যালয় অন্যান্য ইউনিভার্সিটির মতো না যে তোমার ক্লাস না করলেও চলবে। তুমি ইচ্ছা হইলে গেলা, না হইলে গেলা না এমন না। খুলনা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে তোমার মাস্ট ক্লাস করা লাগবে এবং যথেষ্ট লেভেলের একাডেমিক প্রেসার খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমাকে ভোগ করা লাগবে এবং মানে আমি মনে করি তুমি যদি রিল্যাক্সে চিল ভাবে লাইফ লিড করতে চাও তাহলে খুলনা ইউনিভার্সিটিতে তোমার ভর্তি হওয়া উচিত না। ঠিক আছে? কারণ এইখানে তোমার মানে ৯টা থেকে ৫টা পর্যন্ত তোমার ক্লাস থাকবে। ওকে? তো এর মধ্যে কিছু একটু ব্রেক থাকবে বাট বেশিরভাগ সময় সকাল ৯টায় ক্লাস শুরু হবে এবং একদম বিকাল ৫টা পর্যন্ত তোমার একাডেমিক লাইফের জন্য টাইমটা বরাদ্দ রাখা লাগবে। সপ্তাহে তোমার কমপক্ষে ৫ দিন। ওকে? বা ৪ দিন, অনেক সময় ৪ দিন, ৫ দিন। ঠিক আছে? এইরকম তোমার হচ্ছে মানে এই টাইমটা লাগবে। তার মানে তুমি মনে করো যে অন্যান্য ইউনিভার্সিটিতে তোমরা যে গল্পগুলা শোনো যে ক্লাস না করলেও চলে, তারপরে মানে ইচ্ছা হইলো ক্লাস করলাম। বিষয়টা এমন না। এইখানে তোমার পার্মানেন্ট ক্লাস করাই লাগবে। মানে ক্লাস 100%। তো এইখানে আরো একটা সুবিধা হইলো কি যে যাদের আসলে পড়াশোনা করার ইচ্ছা আছে তাদের জন্য একটা বেস্ট ইউনিভার্সিটি। কারণ একটা করে ডিসিপ্লিনে তোমাদের ৪০ জন করে স্টুডেন্ট ভর্তি করানো হবে। অন্যান্য জায়গায় তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো, রাজশাহী দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো, দেখবা লতেই ভর্তি করাচ্ছে প্রায় ১৫০ জনের মতো স্টুডেন্ট বা ১২০ থেকে ১৬০ জনের মতো স্টুডেন্ট। তো এই যে হিউজ লেভেলের মানে একটা কোয়ান্টিটি স্টুডেন্টের এই জায়গা থেকে আসলে তাদেরকে সবাইকে চেনা, টিচারদের সাথে একটা মানে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হওয়া, ফ্রেন্ডশিপ একটা বিল্ড আপ হওয়া, এই ধরনের বিষয়গুলা অনেক পিছায় আছে ওই বিশ্ববিদ্যালয়গুলো আমাদের খুলনা ইউনিভার্সিটির তুলনায়। কারণ কি দেখো এইখানে আমরা ৪০ জন পড়াশোনা করি লতে এবং ৪০ জন রেগুলার আমাদের ক্লাস করা লাগে এবং প্রায় ৫-৬ ঘন্টা করে আমাদের ক্যাম্পাসের মধ্যে থাকা লাগতেছে। তো ওই জায়গা থেকে আমাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ বলো, ভালো সবার মধ্যে মানে বোঝাপড়া, চেনা জানা এই বিষয়গুলা কিন্তু অনেক বেশি ভালো থাকে। এবং টিচাররাও সব স্টুডেন্টদেরকেই চিনে। নরমালি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এগুলা হয় না। যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা বলি। আমার খুবই বাল্যকালের ফ্রেন্ড, আমার ক্লাস 5 এর ফ্রেন্ড, আমার একই এলাকার। ও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মনে হয় ২৮তম ব্যাচে পড়াশোনা করে। ঠিক আছে? তো ওরে ও আমারই নিজেই বলছে
যে ও আসলে ওর ব্যাচমেটদেরই চেনে না, অথচ ও 4th ইয়ারে পড়াশোনা করতেছে। মানে ওর ব্যাচে প্রায় কতজন 100-150 জনের মতো স্টুডেন্ট আছে, সবাইকে ও চেনে না এবং ওরা রেগুলার ক্লাসও ওইভাবে ওদের না করলেও চলে। ও ঠিক আছে, কারণ ওরা আর কি ওই জিনিসটাই আমাকে ওইভাবে বলছে। এখন আমি শোনা কথা জাস্ট বললাম, আমি ঠিক জানি না তোমরা যারা চট্টগ্রামের লতে বা যারা তোমাদের আছে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের সম্পর্কে তোমরা এই বিষয়টা আরো ভালো করে জানতে পারবা। ঠিক আছে? আমার অনেক জনের কাছে শোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে তারা মানে ওইভাবে ক্লাসের চাপটা আরকি পায় না। যেভাবে আমরা খুলনা ইউনিভার্সিটি থেকে সাফার করি। ঠিক আছে? তো এইজন্যই তোমরা যদি মানে ডেডিকেটেড পড়াশোনার উদ্দেশ্য চাও, তাইলে খুলনা ইউনিভার্সিটি তোমার জন্য। ওকে? এখন আসো যে ভাইয়া আমরা তো পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু চাই। তো তোমাদের জন্য আসলে খুলনা ইউনিভার্সিটি পারফেক্ট ইউনিভার্সিটি। তোমরা সবাই সিসোরে সিনেমা দেখছো না? সিসোরে সিনেমাতে কি করে বলো তো দেখি? H1, H2, H3, H4 ৪ টা হল এইরকম মানে অনেকগুলা হল, হলে, হলে খেলা হয়। তো অনেক প্রোগ্রাম হয়। ঠিক আছে না? মানে বিভিন্ন স্পোর্টস এর ফাংশন হয়। তো খুলনা বিশ্ববিদ্যালয়েও এই ধরনের একটা মানে খুবই ভালো ফ্যাসিলিটিস আছে। তোমরা যারা ক্রিকেট খেলো কিংবা ফুটবল খেলো কিংবা ভলিবল খেলো, ঠিক আছে? ছেলে মেয়ে সবাই। ঠিক আছে? মেয়েদের জন্য আসলে ভলিবলটাই সবথেকে মানে জনপ্রিয় খেলা খুলনা ইউনিভার্সিটিতে। আর ছেলেদের জন্য ফুটবল, ক্রিকেট, ভলি এই ৩ টা স্পোর্টস। এই প্রত্যেক বছরে এইটা হচ্ছে ভার্সিটি কর্তৃক এইটা একদম সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং ভার্সিটিতে আমাদের একটা স্পোর্টস এর জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে? ওই ডিপার্টমেন্টের যারা টিচার আছেন তারা আসলে এই জিনিসটা নিয়ে কাজ করেন। ঠিক আছে? তো এই খুলনা ইউনিভার্সিটির স্পোর্টসটা সম্পর্কে মানে কতটা গোছালো ভাবে চলে এটা তোমাদেরকে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। খুলনা ইউনিভার্সিটি লাস্ট কত 2021 কিংবা 22 সালে রাজশাহী ইউনিভার্সিটির সাথে যে মানে আন্তঃবিশ্ববিদ্যালয় যে ক্রিকেট টুর্নামেন্ট আছে ওইটার ফাইনাল খেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে গিয়ে। ঠিক আছে? মানে এই যে ঝামেলা হওয়ার আগে ঢাকা আর রাজশাহীর যে ঝামেলা হইলো তার আগের টুর্নামেন্টে খুলনা বিশ্ববিদ্যালয় ফাইনাল খেলছে। তো তোমরা একটা জিনিস চিন্তা করো যে খুলনা ইউনিভার্সিটিতে প্রতি বছরই কত স্টুডেন্ট 1200 থেকে মানে সব মিলায়া 1200 মতো স্টুডেন্ট 1000-1200 মতো স্টুডেন্ট এবং প্রায় 5 বছরের স্টুডেন্ট মিলায়া 5-7 হাজার স্টুডেন্ট আছে। তো এরা মিলায়া এই লেভেলে চলে গেছে। তো কেন গেছে? স্পোর্টস এর আসলে গোছালো ফাংশনটার কারণেই গেছে। তো আমি তোমাদের যদি একটা স্পোর্টস এর এই যে আমাদের জানুয়ারির 20 তারিখ থেকে একটা বা জানুয়ারি মাসের শেষ থেকে বা জানুয়ারি মাসের 25 তারিখ থেকে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। মানে আমাদের জানুয়ারি মাসে ক্রিকেট টুর্নামেন্ট হয়। তো এই ক্রিকেট টুর্নামেন্টে যদি তোমাদের একটা হালকা আমি মানে স্ট্রাকচার দেখাইতে চাই কেমন হয়? দেখো এই ক্রিকেট টুর্নামেন্ট ধরো আমাদের ক্রিকেট টুর্নামেন্টটা শুরু হবে প্রায় 10 দিনের জন্য মানে টোটাল 10 দিন। ধরো এইরকম জানুয়ারির 10 তারিখ থেকে মানে ধরো জানুয়ারির ধরো আমি দিলাম 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের যে স্পোর্টস উইক। তো এই স্পোর্টস উইকে আমাদের 29টা ডিসিপ্লিন আছে। ডিসিপ্লিন মানে তো বুঝছোই, ডিপার্টমেন্ট যেটাকে বলে। তো সেই 29টা ডিসিপ্লিন থেকে 29টা টিম থাকবে এবং এই টিমগুলাকে টোটাল 8টা ভাগে ভাগ করা হবে। ঠিক আছে? যে গ্রুপ 1, গ্রুপ 2 এইরকম করে টোটাল 8টা ভাগে ভাগ করা হবে এবং ওই জায়গা থেকে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে যে মানে ডিসিপ্লিন গুলা তাদেরকে নিয়ে পরবর্তী রাউন্ড, তারপরে যারা আহ 2 জনের মধ্যে নকআউট পর্ব এরকম করে করে যারা যাবে তাদেরকে সেমি, তারপরে হচ্ছে ফাইনাল। এইভাবে কিন্তু আমাদের পুরো টুর্নামেন্টটা প্রতি বছরই একবার করে ক্রিকেটের মানে হয় এবং এই জায়গাতে যারা এই 29টা ডিসিপ্লিনের বেস্ট বেস্ট প্লেয়ার আছে তাদেরকে সিলেকশন কমিটিরা সিলেক্ট করে। মানে সিলেকশন কমিটি এমন না যে তোমার কাছে বায়াসড হবে হয়ে তোমাকে সিলেক্ট করবে, বিষয়টা এমন না। ঠিক আছে? ওই জায়গা থেকে আমাদের যে ডিপার্টমেন্ট আছে স্পোর্টস ডিপার্টমেন্ট, সেই যারা টিচার আছেন অ্যানালাইসিস্ট আছেন তারা তোমার রেকর্ড দেখবে, দেখে যাদের ভালো পারফরমেন্স এই 29টা ডিসিপ্লিন থেকে এই জায়গা থেকে 15 সদস্যের একটা ফাইনাল ভার্সিটি টিম তৈরি করা হবে। তো এই সিস্টেমটা ফুটবলেও এবং ভলিবলেও এই স্টাইলে প্রতি বছরই 3টা টুর্নামেন্ট হয়। জানুয়ারি মাসে ধরো হচ্ছে এই আমাদের এই খেলাটা হয়। এরপরেই হচ্ছে ফেব্রুয়ারি মার্চের দিকে গিয়ে আমাদের ভলিবল টুর্নামেন্ট হবে। তারপরে একদম শেষের দিকে গিয়ে অর্থাৎ আমাদের দ্বিতীয় মানে আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার সিস্টেম। সেমিস্টার বলতে আমাদের এখানে টার্ম বলা হয়। ঠিক আছে? একটা বছরে A1 এবং 2 মানে 2টা টার্ম। ঠিক আছে? এইটা ধরো 6 মাস, এইটা বাকি 6 মাস। এইটা মিলায় হয় আমাদের 1 বছরে। ঠিক আছে? তো এই 2 টার্মে এই প্রথম টার্মে আমাদের হচ্ছে ক্রিকেট প্লাস হচ্ছে ভলিবল খেলা হয় আর এই জায়গাতে ফুটবল খেলা হয়। এইভাবে কিন্তু 3টা টুর্নামেন্ট হয় এবং এত বেশি জনপ্রিয় এই 3টা টুর্নামেন্ট, তুমি যদি একটু যারা খুলনার আছে বা খুলনার যারা আশেপাশে আছে তারা এগুলো সম্পর্কে জানো যে এত একটা ক্রেজি লেভেলের মানে হয়। ওই যে বললাম সিজোরে সিনেমা জাস্ট ওই ফিলটাই তুমি এইখানে পাবা। ঠিক আছে?
এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি স্পোর্টস এর দিক থেকে 3টা টুর্নামেন্টই এইভাবে হয়। সো যারা স্পোর্টস লাভার আছো আমার মতো, তারা আসলে এই জিনিসগুলা হেভি এনজয় করতে পারবা, পড়াশোনা যতই চাপ হোক না কেন, ঠিক আছে? তো এগুলার আরো ইন্টারনাল অনেক বিষয় আছে, টিম মিটিং আছে, টিম সিলেকশন আছে, বিভিন্ন টিমের আবার মানে বিভিন্ন ম্যানেজার ঠিক করা হয়, তারপরে যারা কোচ নিয়ে আসা হয় অনেক সময়। এই যে বিষয়গুলো আছে এগুলো না অনেক বেশি আসলে মানে ইয়া হয়। আরো একটা জিনিস এইখানে আমাদের ফুটসাল নামে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের একটা টুর্নামেন্ট, নাইট টুর্নামেন্ট তৈরি করা হয়, ঠিক আছে? যদিও এটা লাস্ট বারে এই আন্দোলনের কারণে মানে করা সম্ভব হয়নি। এই বছরে থেকে এটা আরো কন্টিনিউয়াসলি চলবে। তার মানে মোটামুটি ধরো ওইটা হচ্ছে আনঅফিসিয়াল, ওকে? ওইটা আমাদের স্টুডেন্টরাই করে, কিন্তু প্রক্রিয়াটা সেমই থাকে, যে 29টা টিম থাকবে, 29টা টিমের স্পেসিফিক ফুটসালে 7টা করে, নাইট টুর্নামেন্ট তো এই জন্য 7টা করে প্লেয়ার এইভাবে থাকবে। তার মানে কি দেখো, স্পোর্টস এর দিক থেকেও কিন্তু খুলনা ইউনিভার্সিটি আগে। তুমি আমাকে কোনো একটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় দেখাইতে পারবা না যে এইরকম গোছালো ভাবে প্রতি বছর সাকসেসফুলি 3 থেকে 4টা টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয় নিজে আগ্রহ নিয়ে মানে রান করতেছে। এইটা আসলে কোনো বিশ্ববিদ্যালয়ে নাই। বিশ্ববিদ্যালয়গুলোতে কেমন হয়, যে ধরো এই যে ভাইয়েরা এই হল ওই হল মেলায় একটা টুর্নামেন্ট করলো, হলের পোলাপানি জানে না যে আসলে টুর্নামেন্টটা হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? তো এই জায়গাতে আসলে মানে হিউজ লেভেলের একটা পার্টিসিপেশন থাকে এবং নিজেদের ডিসিপ্লিনকে অনেক হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য প্লেয়াররা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে। তাদের সাপোর্টিং হিসাবে টিচার, ম্যাম, তারপরে হচ্ছে যারা সহপাঠী আছে, তারা সবাই আসলে সাপোর্ট, ক্রেজি লেভেলের সাপোর্ট দেওয়ার জন্য মাঠে চলে আসে। তো এই যে বিষয়গুলো না, এগুলো আসলে তোমাকে অনেক বেশি এক্সটার্নালি অনেক বেশি আগায় নিয়ে যাবে, বা অনেক বেশি এগুলাতে তোমাদের মানে এগুলো ফ্যাসিলিটিস তোমরা পাবা। তো স্পোর্টস এর দিক থেকে আমি মনে করি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটা মানে একদম টপ নচ, 100% কোয়ালিটিফুল, ওকে? এখন আসো ক্লাব। তো খুলনা বিশ্ববিদ্যালয়ে যেমন ডিসিপ্লিন আছে এরকম 28-29টা। তো খুলনা বিশ্ববিদ্যালয়ে বলা হয় যে একটা যদি ঢিল মারা হয় এই দিক থেকে, তাইলে একটা ক্লাবের প্রেসিডেন্টের মাথায় গিয়ে পড়বে। তার মানে এত বেশি ক্লাব। এইখানে কি নিয়ে ক্লাব নেই, ঠিক আছে? সব টাইপেরই ক্লাব আছে, এবং ক্লাবগুলা শুধু যে নামে চলে বিষয়টা এমন না, ঠিক আছে? ক্লাবগুলার যথেষ্ট ভালো কাজ আছে। তো তোমরা আসলে এগুলা ইজিলি এগুলাতে যুক্ত হইতে পারবা, ঠিক আছে? আবার বিএনসিসি দের আলাদা করে বিভিন্ন ট্যুরে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন ফ্যাসিলিটিস আছে, আসলে এগুলো ইন্টারনাল বিষয়, ইজিলি বুঝতে পারবা। তো দেখো, এই যে প্রায় কত মিনিট ধরে, প্রায় তোমাদের জন্য 20 মিনিট 22 মিনিট ধরে আমি তোমাদের খুলনা ইউনিভার্সিটি নিয়ে কথাগুলা বললাম। তো এইগুলা শুনে তোমার মনে হইলো যে খুলনা ইউনিভার্সিটিতে শুধু পজিটিভ জিনিস ভাইয়া বললেন, নেগেটিভ কিছু জিনিস বলেন। তো দেখো, আমি তো প্রায় 3 বছর পড়াশোনা করলাম, আমি এখন লাস্ট ইয়ারে, এটা আমার 25 সালে আমার ইনশাল্লাহ পড়াশোনা শেষ হয়ে যাবে অনার্সের। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় না খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে আমার ব্যক্তিগতভাবে অভিযোগ আছে। যদিও আমার অভিযোগ আছে যে এত ক্লাস, এত চাপ আমার ভালো লাগে না, এগুলো আসলে লজিক্যাল কোনো অভিযোগ না, ঠিক আছে? এগুলা যারা অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিলিটি বলো, অন্যান্য সুবিধা বলো, এগুলা যথেষ্ট আমাদের ভালো লেভেলের আছে, ঠিক আছে? তো এই যে মানে বিষয়গুলা, এগুলা আসলে ডেডিকেটেডলি কখনোই বলা হয়নি। তো এজন্যই আমি বেসিক্যালি তোমাদেরকে আজকে এইভাবে বললাম, এবং খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমরা একটা যথেষ্ট ভালো ধারণা পাইছো। এখন খুলনা বিশ্ববিদ্যালয়ে কত টাকা খরচ হয় বা কেমন খরচ হয়, এই ফিনান্সিয়াল বিষয়টা নিয়ে একটু তোমাদের সাথে হালকা আলোচনা আমি করি। তো একটা জিনিস খেয়াল করো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে খুলনা বিশ্ববিদ্যালয় বেশ কিছু দিকে আসলে এখনো আসলে ইমপ্রুভমেন্ট করা দরকার। কারণ কি দেখো, যারা মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে বেশিরভাগ স্টুডেন্ট আসলে কম খরচে তাদের পড়াশোনাটা চালাইতে চায়। আমার ফ্যামিলি অনেক ভালো, তারপরে আমার ফ্যামিলি খুব খারাপ, বিষয়টা এমন না। মানে স্টুডেন্টদেরই একটা মেন্টালিটি থাকে যে আমি পাবলিকে পড়তেছি, আমার এত টাকা পয়সা আসলে দেওয়ার কোনো মানে হয় না। তো ওই দিক থেকে খুলনা বিশ্ববিদ্যালয় অনেক বেশি পেছায়, কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ কেন? এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ে তুমি যখন আসবা, ঠিক আছে? তো খুলনা বিশ্ববিদ্যালয়ে হল ফ্যাসিলিটিস যদি তোমাদের আমি বলি, তুমি মোটামুটি ফার্স্ট ইয়ার এবং অনেক সময় সেকেন্ড ইয়ার একদম শেষ করে থার্ড ইয়ারে গিয়ে হল পাবা, ঠিক আছে? আমি নিজে হল পাইছি কখন জানো? আমি নিজে হলে থাকা শুরু করছি 3.2-তে। তার মানে কি, আমি যখন থার্ড ইয়ারের সেকেন্ড টার্মে পড়াশোনা করি বা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করি, তখন আমি হল পাইছি। তার মানে আমি 3.2 থেকে 4.2 পর্যন্ত, ঠিক আছে? তার মানে এই জায়গাতে 4.1 এবং 4.2 মিলায় 1 বছর, আর এই জায়গাতে এক টার্ম 6 মাস। তার মানে আমি 1 বছর 6 মাস, 1 বছর 6 মাস হল সুবিধা পাইছি। কত বছরের মধ্যে? 4 বছরের মধ্যে, ঠিক আছে?
তার মানে এটা তুমি ধরেই রাখো, তুমি যদি খুবই ভালো ভাগ্যবান হও তাইলে তুমি সর্বোচ্চ 2 বছরের জন্য হল পাবা। ঠিক আছে, 2 বছরের জন্য তুমি হলে থাকার সুযোগ পাবো, আর বাকি 2 বছর তোমাকে বাইরে থাকতে হবে। এখন বাইরের কষ্টটা যদি তোমাকে একটু আমি আইডিয়া দেই, তো এই জায়গাতে মোটামুটি তুমি যদি হলে খাইতে চাও, হলে খাবারের দামগুলো বেশ ভালো, মানে এখানে বাইরে কিনে খাওয়া যেমন, হলেও সেম দাম। ওকে, এইখানে তুমি যদি নর্মাল ওয়েতে খাইতে যাও, তোমার ডেইলি 45 থেকে 50 টাকা চলে যাবে একবার খাইতে। মানে এইটা হচ্ছে কি বলি, মানে এটা জাস্ট সবার জন্য, মানে এমন খাবার খাওয়া যায়। ঠিক আছে, এমন হইলে তোমার 45 থেকে 50 যাবে, এর নিম্ন মানে ওর খাবার আছে, তুমি ওইগুলো আরো কমে খাইতে পারবে। বাট আমি মনে করলাম যে এটা আসলে তুমি যদি নর্মালি একটু খাইতে চাও, মানে খুব ভালো হবে না একটু, তাইলে তোমার 50 টাকা ধরে রাখতে হবে পার পার সময় খাওয়ার সময়। তো তুমি যদি 3 বার খাও তাইলে 50 × 3, তাইলে কত আসে? 150। তার মানে মোটামুটি ধরে রাখো 120 থেকে 150, বা আরো অনেক সময় বেশি যায়, 120 থেকে 170 টাকা তোমার ডেইলি খাবারের পিছনে যাবে। মানে 100+ টাকা তোমার খাবারের পিছনে রাখতে হবে। ওকে, খাবারের পিছনে তুমি রাখলা। এই জায়গাতে এক্সপেন্সিভ হওয়ার কারণ কি? যখন তুমি হলে খাবা তখন আসলে তোমাকে ভাত কিনে খাইতে হবে, তারপরে বিভিন্ন যে তরকারিগুলো আছে এগুলো তোমারে ইজিলি কিনে খাইতে হবে। ঠিক আছে, এগুলা মানে বিশ্ববিদ্যালয় থেকে কোনো ফ্যাসিলিটিস নাই। তো এই জায়গা থেকে মানে হলের খাবার এবং বাইরে যে আমাদের হল রোড আছে, এই মানে হলের পাশে যে এক্সট্রা বাইরের দোকানদাররা দোকানদারি মানে যারা বেচাকেনা করে, তাদের আসলে সেমি দাম। তো এই রকমের 5 টাকা কম বেশি আছে। তো এই জায়গা থেকে আসলে তোমাদের খাবার প্রায় এরকম ধরে রাখো যে সর্বনিম্ন 120 3 বার খাইতে গেলে, এবং সর্বোচ্চ তোমার 170 টাকা ডেইলি যাবে। তো আমি যদি এইরকম করে মাসে হিসাব করি, দেখা গেল তোমার 4500 টাকা খাবার পিছনে চলে যাবে, জাস্ট খাবার। ঠিক আছে, 4000 থেকে ধরো 4000 থেকে যারা খুবই খারাপ ভাবে খাওয়া, 4000 থেকে 4500 টাকা এরকম চলে যাবে। ওকে, এখন আসো এই জায়গা থেকে এক্সট্রা বাসা ভাড়া। ওকে, তো খুলনা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যদি তুমি থাকতে চাও, যেমন আমি এখন তোমাদের যে জায়গাতে ভিডিও বানাচ্ছি, এটা আমি আসলে থাকার জন্য আগে ইউজ করতাম। তো আমি একটা সিঙ্গেল রুমে থাকি। ওকে, তো এই সিঙ্গেল রুমের আমার ভাড়া হচ্ছে 2800 টাকা। ওকে, এবং এই জায়গাতে আমার ওয়াইফাই বিল যায় 300 টাকা। ধরো মানে এখন তো আরো বেশি যায়, ধরো আমি নর্মাল ওয়েতে থাকার কথা বলতেছি, 300 টাকা। তারপরে আমার বিদ্যুৎ বিল আলাদা দিতে হবে, এই জায়গা থেকে ধরো আমার 3 থেকে 400 টাকা চলে যায়। তাইলে তুমি একটু হিসাব করো এই জায়গাতে কেমন কস্ট আসতেছে। এই জায়গাতে এই জায়গাতে 2800 300 আর হচ্ছে 400, প্রায় হচ্ছে তোমার 3000 থেকে 3500-এর মতো কস্ট হয়ে যাবে। তার মানে তুমি এটার সাথে আরো 3000 অ্যাড করে দাও, 3000 অ্যাড করে দাও, কত হইলো? দেখা যায় 7500। তার মানে তুমি যদি মানে ডাবল রুমে থাকো, তোমার খরচ একটু আরো কমে আসবে ধরো। ঠিক আছে, তার মানে মোটামুটি একটা তোমাকে যদি আমি ধারণা দেই ওভারঅল, যে তোমার খাবারের পিছনে 5000 থেকে 6000 টাকা বরাদ্দ রাখতে হবে প্রতি মাসে। ওকে, এটা খুবই শর্টকাট হইতে চলতে গেলে এইটা হচ্ছে একটা কস্ট প্রতি মাসে ইয়া করা। ওকে, এটা হচ্ছে আমি বললাম তোমার 2 বছরের কস্ট যাবে, হলে যখন থাকবা তখন তোমার কস্টটা কমে আসবে। এরপরে আসো যখন তুমি হচ্ছে মানে প্রত্যেকটা টার্মে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন ফি আমাদের এই রকম করে থাকে, যে আগে আমাদের এরকম ছিল 45 মানে 4500 থেকে এরকম ছিল ধরো 4800 পর্যন্ত প্রতি 6 মাসে আমাদের বিশ্ববিদ্যালয়কে, ধরো এটা তোমরা বিশ্ববিদ্যালয় ফি হিসাবে ধরে নিতে পারো, রেজিস্ট্রেশন ফি না বুঝলে বিভিন্ন খরচ দেওয়া লাগে, এইটা আমাদের চাই। এই বছর আন্দোলনের পর থেকে আমাদের এটা হয়ে গেছে হচ্ছে 3200 এর মতো। ওকে, তো এখন আমরা জানি না যে এটা আসলে কতদিন স্টে করবে। 3200 এটা আবার হয়তো বা 4000 থেকে 4500 যাবে। তার মানে মনে রাখো যে এটা তোমরা যখন আসবা তখন 4000 হয়ে যাবে। এটা হচ্ছে প্রতি 6 মাসে, তার মানে বছরে তোমার এই জায়গাতে 8000 টাকা যাবে। এগুলা হচ্ছে রেজিস্ট্রেশন ফি অনুসারে। তার মানে বছরে এইখানে 8000 টাকা রেজিস্ট্রেশন মানে বিশ্ববিদ্যালয় বাবদ, আর পার মান্থ তোমার যদি আমি 5 × 12 = 60,000 টাকা। তার মানে তুমি একটা জিনিস হিসাব করো, 60 আর এই জায়গাতে 8, ধরো টোটাল তোমার এক বছরে খুলনায় থাকতে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য 70,000 টাকা করে খরচ হবে। ঠিক আছে, এইটা জাস্ট একটা খসড়া দিলাম, আইডিয়া দিলাম। তো এটা আসলে পার্সন ভেদে ভ্যারি করবে। ঠিক আছে, কারো 1 লাখ পর্যন্ত যাবে, আমার যেমন অনেক বেশি যায়, অনেক মানে অনেক বেশি যায়, 1 লাখেরও বেশি চলে যায় আমার। ঠিক আছে, কারণ আমার এক্সট্রা অনেক কস্ট আছে। তো এই যে বিষয়গুলো আছে এইগুলা হচ্ছে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার
পরে তোমার কস্ট হয়ে যাবে পার ইয়ার। এখন তুমি হিসাব করতে পারবা, একটা আইডিয়া পেয়ে যাবা। ওকে, তো এইটা একটা আমি বলবো যে একটা ডিসঅ্যাডভান্টেজ খুলনা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, এতক্ষণ তো অ্যাডভান্টেজ গুলো খুললে, এখন এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমি মনে করি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কষ্টটা তোমার কম আসবে। তো এই জায়গা থেকে মানে চলে আসি হচ্ছে এই জায়গার পর যে ভাইয়া টিউশন ফ্যাসিলিটিস কেমন। তো বিশ্বাস করো আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, তো তখন আসলে আমার অত ভালো টিউশন ফ্যাসিলিটিস আমার ছিল না। ঠিক আছে, আমি লতে পড়তাম তারপরেও, কারণ ফার্স্ট ইয়ারে টিউশন অত বেশি পাওয়া যায় না, পাওয়া গেলে খুবই কম রেঞ্জে, খুবই কম, মানে 2000 থেকে 2500 টাকার মধ্যে তোমাকে পড়াইতে হবে সপ্তাহে 4 দিন গিয়ে, যেটা খুবই কম। ঠিক আছে, তো এই জায়গা থেকে আসলে টিউশন ফ্যাসিলিটিসটা অত পাওয়ারফুল না। তুমি যখন ধীরে ধীরে বড় হবা, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তখন তোমার টিউশন ইজিলি 2টা করে তুমি রাখতে পারবা এবং তোমার ফি হবে এরকম 3500 থেকে 4000 এর মতো। ঠিক আছে, তার মানে মাসিক তোমার যে কস্টটা ওইটা তুমি নিজে চালায় নিতে পারবা টিউশন করায়। ওকে, এটা হচ্ছে এই জায়গার টিউশন ফ্যাসিলিটিস। ওকে, তো এইটাই মোটামুটি তোমাদের হচ্ছে কস্ট রিলেটেড যে বিষয়গুলো আছে, ফ্যাক্ট গুলো আছে, এইটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজ। ওকে, এখন আসো যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসলে মানে আর কি কি মানে সুবিধা বা অসুবিধা আছে এই জায়গাতে, পড়াশোনার জন্য আসলে কেমন সুবিধাটা, মানে নিজে পড়াশোনা তোমরা যেমন অন্যান্য জায়গায় লাইব্রেরি সুবিধা দেখো, বিভিন্ন ফ্যাসিলিটিস দেখো সেইগুলা। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে লাইব্রেরি আছে, তো ওইটাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি বলা চলে না, কারণ ওইখানে এতটাই স্পেস ছোট যে তুমি ওইখানে বসলে আরো বেশি বিরক্তি ফিল করবা। ঠিক আছে, তো মোটামুটি ধরো এই জায়গাতে মানে পারফেক্ট একটা জিনিস মিস হয়ে গেছে, যেটা ইমপারফেক্ট হয়ে আছে, সেটা হলো আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটিস, এটা যথেষ্ট পরিমাণে খারাপ। ঠিক আছে, তার মানে লাইব্রেরিতে বসে পড়ার মতো উপযোগী জিনিস না। ঠিক আছে, তো তোমরা যখন আসবা তখন এই জিনিসটা বুঝতে পারবা, আমার কাছে ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে। আবার হলের মধ্যেও আলাদা কোনো লাইব্রেরি নেই, হলে যখন তুমি উঠবা রুমের মধ্যেই তোমাকে পড়াশোনা করা লাগবে। এইটা হচ্ছে এগুলা নিজের কাছে ম্যানেজ করার বিষয়। ওকে, আর এখন এখন লাস্ট কথা যে ভাইয়া খুলনা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা আসলে, যারা আর্টস স্টুডেন্ট আছে তাদের আসলে মানে শেষ আলটিমেটটা কি হয়। তো খুলনা বিশ্ববিদ্যালয় বেস্ট ফর হচ্ছে টিচিং, মানে তুমি যদি টিচিং লাইফে অনেক ভালো করতে চাও, খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্টরা খুবই ভালো করবে, কারণ যদি একাডেমিক্যালি এত ডিপ নলেজ দেওয়া হয় যে আসলে টিচিং এর জন্য একটা পারফেক্ট। ওকে, তো খুলনা বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট আছে যারা বের হওয়ার পরে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে যায় এবং অনেক ভালো স্যালারিতে 30-40 হাজার টাকার স্যালারিতে জব করে। যেমন আমাদের এক ব্যাচ থেকে 40 জন ছিলেন 17, মানে আমাদের 17 এর বড় ভাইরা, তাদের প্রায় 20 জনের বেশি তারা হচ্ছে এখন বিভিন্ন স্বনামধন্য মানুষের মানে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে টিচার হিসেবে যুক্ত আছেন। ঠিক আছে, তো এমন একটা রেকর্ড থাকে যে তুমি মানে বের হইলে ওই রকম 30-40 হাজার টাকার মতো একটা জব পাবা। ওকে, এখন গভর্নমেন্ট জব দিক থেকে আসলে খুলনা ইউনিভার্সিটিতে এত বেশি চাপ যে আসলে বিসিএস প্রিপারেশনটা ওইভাবে তুমি নেওয়ার ফ্যাসিলিটিস পাবা না খুলনা ইউনিভার্সিটিতে। ওকে, বাট তুমি যদি নিজের চেষ্টা করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট ওইভাবে সময় তুমি পাবা না, এটা একদম লজিক্যাল সত্য কথা। ঠিক আছে, এখন তুমি কিভাবে পাইতে পারো, যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের পড়াইতে গেলে আমার নিজের পড়া লাগে, ওই জায়গা থেকে আমার ধরো জব প্রিপারেশন গুলো একটু আগায় আছে, এমন না যে খুব বেশি আগায় আছে, একটু আগায় আছে। এমন যদি তোমরা কোনো কানেক্টিভিটির সাথে যুক্ত থাকতে পারো বিশ্ববিদ্যালয় লাইফের পাশাপাশি সবকিছু মেইনটেইন করে, তাইলে তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি হইতে পারে। আমার মতো ইউটিউবার হইতেই হবে এমনটা না। ঠিক আছে, মজা করে সবাই আমাকে এই কথাও বলে যে তোর তো লাইফ ইউটিউবিং করেই যাবে। তো আমি খুব করে চাই যে আমার আসলে যেন এটা না করা লাগে, কারণ আমার নিজস্ব একটা আইডেন্টিটি আসলেই দরকার। ঠিক আছে, এইটা সবারই দরকার, মানে যারাই আছে তারাই। তো আমি জানি না আমার ডেস্টিনেশন কোথায় আছে, গড ফিক্সড ইট, আল্লাহ ফিক্সড ইট, এইগুলা জিনিস। তো আল্লাহ আসলে যা প্ল্যান করছে আমি তাতেই খুশি, আল্লাহ যা দিবেন তাতেই আমি খুশি। ঠিক আছে না, জাস্ট আমার জায়গা থেকে আমি বেস্ট ট্রাইটা করে যাব, এটা হচ্ছে কথা। তো এইটাই আসলে একটা বিষয়। ঠিক আছে, তো তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয় লাইফে আসলে বিভিন্ন জিনিসের ফ্যাসিলিটিস পাবো, ওইগুলোকে কে কোনটা গ্র্যাব করে আগায় যাচ্ছ। এই যে আমি তোমাদের ডিজিটাল বোর্ডে পড়াচ্ছি, এত এক্সপেন্সিভ জিনিস, আমার ক্যামেরা ডিজিটাল বোর্ডের দামই 7 লাখ টাকা। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এগুলো কিন্তু আমি নিজের টাকা থেকে 1 টাকাও দিই নাই। ঠিক আছে, এগুলা কিন্তু তোমাদের টাকাই, তোমাদের পড়াই আমরা এগুলা পাইছি এবং এগুলা দিয়ে আমরা কাজ করতেছি। তো এইগুলা জিনিস তোমরা আসলে একদিনে বিল্ড আপ করতে পারবা না, আমি এই জিনিসটা একদিনে বিল্ড আপ করি নাই। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে যাও দেখবা মনে হয় 10ই আগস্ট, ঠিক আছে, 2022 সালে আমার ইউটিউব চ্যানেল প্রথম খোলা, এখন 2025 সাল।
কয় বছর হইলো? 23 সাল 24 সাল 2 বছর ফুল, 2.5 বছর টাইম। 2.5 বছরের মধ্যে আমার এগুলা হয়ে গেছে। এগুলা তো ইজিলি হয়নি। এগুলো হওয়ার পিছনেও তো বেসিক্যালি আমার নিজস্ব হার্ড ওয়ার্ক ছিল। তারপরে আমি এইগুলাতে সময় দিছি। তো এভাবে তুমি বিশ্ববিদ্যালয়ে আসার পরে তোমার মানে দিকটা তুমি নিজেই খুঁজে পাবা যে তোমার আসলে কোন দিকে যাওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট আছে মানে কেমন ধরো পরিশ্রম করতে চায় না। ইজি, লেজি, ঠিক আছে? তারা কি করবে? তারা ওই ফিউচারে ন্যাশনালের স্টুডেন্টদের থেকেও তাদের অবস্থা খারাপ হবে। এটা তো নরমাল স্বাভাবিক, তাই না? বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে বিশ্ববিদ্যালয় তোমাকে মানে এই জায়গায় চাকরি দিবে, ওই জায়গায় চাকরি দিবে বিষয়টা এমন না। এটা ডিপেন্ড করবে যে তুমি কতটা হার্ড ওয়ার্ক করতেছো। যে যেমন হার্ড ওয়ার্ক করবে সে তেমন আউটপুট পাবে। সে তুমি যেখান থেকেই পড়াশোনা করো না কেন। ওকে? তো এইটা আসলে বিশ্ববিদ্যালয় নিয়ে যে তোমরা একটা ফ্যান্টাসিতে থাকো যে চান্স পাইলেই আমার আর চিন্তা নাই, বিষয়টা এমন না। চান্স পাওয়ার পরে তোমার আরো আসল চিন্তা। এগুলাকে কিভাবে তুমি ৪ বছর ট্যাকেল দিচ্ছ। ঠিক আছে? এই বিষয়গুলা তোমার আসলে কাজ করবে নিজের প্রতি। ঠিক আছে? তো এইটাই আসলে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের কিছু কথা। ওকে? তো এগুলাই আমি ভাবলাম যে তোমাদের আসলে বলা উচিত বিভিন্ন বিষয়। তো ওই জায়গা থেকে আমি তোমাদের এই কথাগুলা বললাম। ওকে? তো এইটাই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আর হয়তো যদি আমায় কোনো এক্সট্রা কথা বলে ফেলি তাইলে সেটা সেভাবে দেখবা। ঠিক আছে? তো আমি মনে হয় না এক্সট্রা কথা কোনো বলছি। তারপরেও এইটাই মোটামুটি তোমাদের জন্য আজকের কথাবার্তা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। তোমরা প্রায় আধা ঘন্টা ধরে আমার কথাবার্তা শুনতেছো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও। আরো যদি এক্সট্রা কিছু জানার থাকে, আমি যদি কোনো ইনফরমেশন মিস করে থাকি, সেগুলো আমি পরবর্তীতে কোনো ক্লাস বা ভিডিও নেওয়ার সময় তোমাদেরকে বলে দেব। ঠিক আছে? এইটাই। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। বাই বাই। বেস্ট অফ লাক এই বছরের জন্য।